আমি কখনো রোহিণীদের কথা সত্যি হতে দেব না। আমি তোমাদের ঘর ভাঙবো না জস্তা। যে ঘরটা তৈরি হয়নি সেই ঘরটা ভাঙার প্রশ্ন আসছে কোথা থেকে? ওসব কথা বলো না জস্তা। রোহিণী দিও তো একটা মেয়ে, কত স্বপ্ন তোমাকে নিয়ে, সেই স্বপ্ন পরিণতিও পেয়েছে। অমন কথা সব বলো না। আমি মনের কথা বলছি, মনের ঘরের কথা বলছি, কোনো সাজানো ঘরের কথা বলছি না স্বপ্ন। কেন অমন ভাবে বলছো জস্তা? তুমি তো আইনত রোহিণীদির হাজবেন্ড। আইন আইনের কথা বাদ দিলাম, তুমি রোহিণীদিকে বিয়ে করবে বলে কথা দিয়েছো। শুধুমাত্র আমার কারণে সেসব তছনছ হয়ে যাবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না জস্তা। সেটা আমার কাছে এক ধরনের মৃত্যু। আমি তো নিজের কাছে নিজেই ছোট হয়ে যাবো জস্তা। আমি তো বলিনি যে আমি ভেঙে সব তছনছ করে দেব। আমি সেটা পারবো কি পারবো না আমি জানি না। আমার মধ্যে সেই শক্তি আছে কিনা আমি সেটাও জানি না। এখন যদি আমি এটা ভাঙার কথা বলি তাহলে আমাকে কেউ স্পেয়ার করে কথা বলবে না, কেউ না। শুধু রোহিণী কেন, বাড়ির সবাই একইভাবে রিয়াক্ট করবে। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি স্বপ্ন, ঈশ্বর ঠিক এমন একটা কিছু করবেন যাতে। আমি তা চাই না। তুমি চাও না? কি চাও না তুমি? আমার সঙ্গে একসঙ্গে পথ চলতে চাও না তুমি? তুমি যেভাবে বলছো আমি সেভাবে সত্যিই চাই না। আমাকে যদি তুমি সত্যি ভালোবাসো জস্তা, আমাকে না কখনো কারোর সামনে ছোট করো না। আমাকে ছোট করা কিন্তু আমার কাছে মৃত্যু সমান। আর আমি, আমার ইচ্ছে, আমার চাওয়া পাওয়ার কোনো দাম নেই তোমার কাছে? তোমার চাওয়া পাওয়ার কি দাম আছে আমার কাছে সেটা সময় তোমায় প্রমাণ দেবে জস্তা। সব চাওয়া পাওয়া কিন্তু একরকম হয় না। সম্পর্কে শুধু একটাই পরিণতি হয় না। অত কথা আমি জানি না। আজ থেকে আইনের চোখে না হলেও মনের চোখে তুমি আমার স্ত্রী। তাকাও, তাকাও আমার দিকে শবনম। মুখ তোলো, তাকাও আমার দিকে শবনম। পারবে অস্বীকার করতে আমি যেটা বললাম? পারবে শবনম? জানি না। জানি না বলে কোনো উত্তর হয় না। অস্বীকার করতে পারবে না পারবে না? বললাম তো জানি না। নকশিকাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘুরে ফিরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর। কি করছো কি জস্তা? ছাড়ো। এই জায়গাটা তোমার, এই জায়গায় শুধু তোমার অধিকার। আমার হৃদয় তুমি আছো, আর চিরকাল তুমিই থাকবে। এখান থেকে কেউ কোনোদিনও তোমাকে সরাতে পারবে না।
কাঁদছো কেন? বড় অসময়ে দেখা হলো তোমার সাথে। কে বলেছে অসময় সুসময় হতে পারে না? এসব কথা বলো না প্লিজ। বেশ, বলবো না। শোনো, ডাক্তারের চেম্বার কিন্তু যেতেই হবে। যেতেই হবে? হ্যাঁ, যেতেই হবে। আর তারপর? জানি না। আমি জানি, আমার বাড়ি। তোমার বাড়িতে তো আমাকে কেউ অ্যাকসেপ্টই করবে না, কেউ আমাকে থাকতেই দিতে চাইবে না ওখানে। সেই ভাবনাটা বরং আমিই ভাবি। আসমানি রং হাত ছানি দেয়, রঙিন খুশির ডর, গল্প গাথা নকশি কাঁথা, গল্প গাথা নকশি কাঁথা। যশ এখানে এসেছিল? যশ না এলে ওকে কে বাঁচাতো কাকামণি? ওকে তো নিয়েই চলে যাচ্ছিল। আমরা তো আটকে রাখতে পারিনি। জানো কাকামণি, এক গাদা ছেলেপিলে এসে ওকে টেনে হিঁচড়ে বিয়ের আসরে নিয়ে যাচ্ছিল, যেই ছেলেদেরও কোনোদিন দেখেনি, কোনোদিন চেনে না। আর এই সব কিছু হচ্ছিল ওই রবিউল দাদার নির্দেশে। মেয়েটাকে কোনোভাবেই উদ্ধার করার আমাদের কোনো ক্ষমতা ছিল না। ওই যশ গাড়ি নিয়ে এসে যশ এসে তোমার মেয়েকে নিয়ে গেছে? বাবা বাবা, সর্বনাশে 16 কলা পূর্ণ হতে তো আর বাকি নেই গো। কি রে ছোট, এখনো বড় মুখ করে কথা বলবি? আমার বোনের কাছে আমার সম্মানটা কোথায় থাকলো একবার ভেবে দেখলি? আমি জানি, এই তো ফোন এলো বলে আমি বাবা কিছু বলবো না। আমি বলবো যে আমার ওই সর্বনাশীর মেয়ের সঙ্গে তোমরা কথা বলো, আমি কিছু জানি না। যা জানে ও জানে। বলো মা, তাই যদি বলতে হয় তুমি তাই বলো। যশ তো কচি বাচ্চা ছেলে নয়। শবনমের বিপদের কথা আমার মনে হয়েছিল আমি যশকে বলতে পারি, তাই আমি বলেছিলাম। যশকে তো আমি জোর করে এখানে নিয়ে আসিনি। যশের যদি ইচ্ছে না হতো যশ তাহলে আসতো না। যশ যে ওখানে গিয়ে দাঁড়ালো, ওরা গন্ডগোল করলো না? বললো না আবার? বললাম না, কাটাকাটি শুরু হয়ে গেল। কিরে রঞ্জা, কাটাকাটি শুরু হলো মানেটা কি? তুই কি ঠিক করে বলতে পারছিস না কি হয়েছে? বল না খুলে। কাকামুনি ওরা তরোয়াল নিয়ে কাটতে এসেছিল। যশ আটকাতে গিয়েছিল, তখন যশের হাতে লেগে যায়। রঞ্জাবু, তারপরে ওই জজদা কি করলো সেটা বলো। তুই চুপ কর না, একদম চুপ। যদি কিছু বলার হয় তুই বল না, আমার ঘাড়ে ঠেলে ফেলছিস কেন? না, ওই আমার মনে হচ্ছিল কি আমি না ওই যেন টিভি দেখছি, টিভিতে যেরকম হয় জজদাদা ঠিক সেরকম টিভি হিরোর মতো হয়ে গেছে। কিরকম আসলো, নিজের গায়ে রক্ত দিয়ে স্বপ্নান দিদি স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল। আমার তো মনে হচ্ছিল আমি সিনেমা হলে বসে সিনেমা দেখছি। ওই সিনেমা যদি এরকম দেখা না, সবাই কিরকম সিটি দিয়ে ওঠে একেবারে। এই, ও কি বলছে পাগলের মতো? ও পাগলের মতো বলেনি ছোট কর্তা। ও ঠিকই বলেছে। ঠিক বলছে মানে? কি গো, ও রক্তের কথা কি বলছে? কি বলছে শীতেতে ছুঁয়ে দেওয়া হলো? হ্যাঁ, আর কোনো উপায় না দেখে
যশ ওর হাতের রক্ত দিয়ে শবনমের মাথায় সিঁদুর পরিয়ে দেয়। কি করবে বলো কাকামণি? আর কোনো উপায় ছিল না, তা না হলে ওদের দুজনকেই মরতে হতো। কি সর্বনাশ! এ তো সাংঘাতিক ঘটনা। তখনকার মতো বাঁচানোর জন্য রক্ত দিয়ে সিঁদুরটা পরিয়েছে। এ তো আর কোনোদিনও পাকা হবে না। আপনারা ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কিছু নেই। আমার মেয়ে অত অবিবেচক নয়। সে যখন জানে যে অন্য কারোর সঙ্গে ওর বিয়ে হয়েছে, আমার মেয়ে নিশ্চয়ই কারোর ঘর ভাঙবে না। তাহলে যশের হাতে মেয়েকে তুলে দিলে তো? বাবা, একেবারে চারিদিকে আট ঘাট বেঁধে কাজে নেমে পড়েছো, তাই তো? তোমার আর চিন্তা কি রইলো? এই তো যশ, একটা সহজ সরল সোজা ছেলে, তার ঘাড়ে তোমার মেয়েটাকে গছিয়ে দিতে পেরেছো। তোমাকে একাই বা বলছি কেন, আমার মেয়ের অবদানও তো কম নয়। সত্যি যদি বিয়েটা পাকা হয় না মা, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না, কেউ না। ছি 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 ছি, আর মুখ নাড়িস না রজা, আর মুখ নাড়িস না। দুটো আলাদা ধর্মের বিয়ে। আমার বোন এখনো বেঁচে আছে। তাছাড়া কিছুদিন আগে যশের বিয়ে হয়ে গেছে। বললাম তো, সেই জন্যে এই বিয়েটা যদি সত্যি হতো, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। যশের বিয়েটা হয়ে গেছে বলে শবনমের বিয়েটা মিথ্যে হয়ে যাবে। ঈশ্বর নিশ্চয়ই কিছু চেয়েছেন, নিশ্চয়ই কিছু চেয়েছেন ঈশ্বর। তা না হলে যশ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এত দূরে ছুটে আসতো না। তা না হলে নিজের রক্ত দিয়ে শবনমের মাথায় সিঁদুর পরিয়ে দিত না। ঠাকুরপো, ওকে থামতে বলো, থামতে বলো বলছি। আমার বোধহয় ভুলই হয়ে গেল আন্টি। আমার আরেকটু ভাবা উচিত ছিল। কি বোকার মতো কথা বলছে বলো তো? এতদিন পরে তোমার মনে হচ্ছে যে তোমার ভুল হচ্ছে? তাছাড়া আর কি বলবো বলো তো? কি বলবো আমি? তুমি বুঝতে পারছো না কিছু? যশ যে এতটা বদলে গেছে তুমি বুঝতে পারছো না? তোমাদের ওই গ্রামে যাওয়াটাই কাল হয়েছে। তখন যদি তুমি জোর করতে, বারণ করতে, তাহলে যেত না। গ্রামে গিয়ে কি যে চোখ খুলে গেল। তুমি এখন বারণ করতে পারছো না, কিন্তু সেদিন তো বারণ করতে পারতে, বলো? আমি বারণ করলে যা শুনছিল না, তুমি বলো। বারণ আচ্ছা, কি এমন হয়েছে বলো তো যে সব চোখ খোলা চোখ বন্ধ এই সব নিয়ে কথা হচ্ছে? কি হয়েছে? আর এত কান্নাকাটি বা করছো কেন? তুমি যে এত নেকুপুসু মেয়ে তা তো জানতাম না। তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে জুন্দি? কেন বলবো না বলো তো? তোমাকে দেখে মনে হচ্ছে যেন আমার ভাইয়ের মারাত্মক কিছু একটা ঘটে গেছে, কিন্তু তা তো হয়নি। ও তো একটা ফোন পেয়ে বাড়ির বাইরে গেছে, আর যাওয়ার সময় বলে গেছে যে একটা ব্যক্তিগত কাজে যাচ্ছে। তুমি এর মধ্যে কেন কথা বলছো? তোমার সাথে ওর অনেক পার্থক্য আছে। তুমি কাউকে কিছু বলার প্রয়োজন নাই মনে করতে পারো, কিন্তু ও তো তেমন নয়। আইনত রোহিণী যশের বউ। যশ যদি কোথাও যায় তো রোহিণীকে বলে যাবে না? তুমি তো রঞ্জাকে বারবার ফোন করলে, ফোনে তো পেলে না। ফোনে পেলাম না নয়, যখন রোহিণী ফোন করেছে তখনও ফোনটা কেটে দিয়েছে।
আর আমি যখন ফোন করেছি ফোনটা বেজে গেছে, সুতরাং ফোনে পাইনি বলো না, ফোনটা ধরেনি। একটা মানুষ তো একমাত্র তোমার ফোন ধরার জন্য অপেক্ষা করে বসে নেই। ফোন কলটা মিস হয়ে যেতেই পারে, অন্য কাজেও তো সে ব্যস্ত থাকতে পারে। তুমি রঞ্জা পিসিকে এত রেখে রেখে কেন কথা বলছো? আমার ফোন নয় মিস করেছে, রোহিণী, রোহিণীর ফোনটা কেন ধরেনি? সেটা তো আর আমি এখান থেকে বসে বলতে পারবো না মা। রঞ্জা পিসি ফোন কেটে দিয়েছে মানে যশ ওখানেই গেছে, সেটার সাথে কোনো সম্পর্ক আছে তার তো কোনো ঠিক নেই। আর যদি যশ ওখানে গিয়েও থাকে নিশ্চয়ই কোনো কারণে গেছে, আমরা তো জানি না ও কোথায় গেছে। তাহলে শুধু শুধু আগে থেকে এত টেনশন করছি কেন? ফোনটা ধরছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। ছেলেটার শরীরটা তো ভালো ছিল না। না, আমিও তো ওদের বাড়িতে কতবার ফোন করলাম, বাড়ির ফোনটা বেজেই যাচ্ছে। সবাই মিলে কি যে করছে কে জানে। ফোনটা না ধরার যে কি কারণ সেটাও তো বুঝতে পারছি না। ইচ্ছে করে ফোনটা ধরছে না সেটা বুঝতে পারছেন না? না বৌমা, আমার বোন ইচ্ছে করে ধরবে না এটা হতে পারে না। আর ল্যান্ডলাইনে তো আমার নাম্বারটা উঠছে না, যে দেখে ইচ্ছে করে ফোনটা ধরবে না। আমি জানি রঞ্জার উপর তোমার রাগ আছে। আমার বোনের বাড়ির লোকেদের তুমি পছন্দ করো না, কারণ তোমার স্ট্যাটাসের ওরা নয়। ওরা গ্রামে গঞ্জে থাকে, তার মানে তো এটা নয় ওরা যা করে তা দোষের। প্লিজ মা, প্লিজ, আপনি আমাকে আর উত্ত্যক্ত করবেন না, আমাকে আর উত্ত্যক্ত করবেন না। এমনি আমার ছেলেকে নিয়ে আমি খুব টেনশনে আছি। শুধু ছেলে কেন, রোহিণী, সবে কাল মাত্র ওদের রেজিস্ট্রি হয়েছে। আর ও তো কলেজ থেকে এসছেই আমার ছেলেকে ওর জ্বর বলে দেখতে এসছে। কদিন পরে বিয়ে। আমি সত্যি ওর কাছে মুখ দেখাতে পারছি না। কিছুই তো হয়নি, আপনারা তো ভাবছেন কেন? এটা মিথ্যে বিয়ে। হয়তো যাবার পথে রাস্তায় কলের জল দিয়ে ওর মাথাটা মুছিয়ে নেবে। আমার মেয়ের ভাগ্য অত ভালো নয় বরং। আপনারা কেউ কিছু ভাববেন না, তা নাহলে আমার ঘরে জন্মায়। বুঝেছি বুঝেছি, তোমরা যে কপাল ভালোর দিকে তাকিয়েছিলে সেটাকে বুঝতে আমার বাকি আছে নাকি? যশের মতো একটা ভালো ছেলেকে দেখে তোমার আর তোমার মেয়ের জিভ দিয়ে জল একবারে গড়িয়ে পড়ছিল। জি বড়মা, আপনার মুখে এ কথা শোভা পায় না। আমার মেয়ে তো বিয়ে করতেই চায়নি। আমার মেয়ের জীবনে বিয়ে করা ছাড়া আরো অনেক কাজ আছে। তাহলে শুধু শুধু যশকে থেকে জিভ দিয়ে জল গাওয়ানোর কথা আসছে কেন? আমার মেয়ে একটা জিনিসই চেয়েছিল, শুধু লেখাপড়া শিখতে। আমরা সেটুকুও দিতে পারিনি, আর আপনি বিয়ের কথা বলছেন। ওরা যদি ফোন না করে আমি ফোন করে জানিয়ে দেবো যে এই এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি দেখে যশ তখন মাথা থেকে একটা বুদ্ধি খাটিয়েছে মাত্র। আরো বলবো, শবনমকে যদি ওই বাড়িতে নিয়ে যায় তোরা যেন ঘাড়ে তুলিস না, এই কথা আমি বলে দেবো। তা না বললে তোমার মতো এত উপকারী কে হতে পারে মা? আমি জানতাম তুমি এ কথা বলবে। তবে এ কথাটাও ঠিক, যশের উপর ভরসা আমার অনেক বেশি। তা না হলে যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মেয়েটাকে বাঁচিয়ে আনতে পারে, সে ওই মেয়েটাকে কোনোদিন রাস্তায় ফেলে দেবে না, কোনোদিন না। ছোট কথা, ছোট কথা, ছোট কথা, দাঁড়া দাঁড়া দাঁড়া।
আমরা এর বিচার চাই সরকারটা, আমরা এর বিচার চাই। আপনার এই মেয়েকে আজ গায়ে লোক হিড় করে টানতে টানতে নিয়ে যাবে বিচার সভায়, আপনি একটাও কথা বলতে পারবেন না। একদম বিচার চাই।